থেকে ভেঙে যাওয়ার পরে দেখি যে আমার গায়ে টাচ করতেছে, রেজাল্ট করে টাইম স্পেন্ড করে। আমি বলছি না, এটা ঠিক না, অস্তাদস্তি করে এড়িয়ে যাই, ও আমাকে করে। আমি বল পরিবারের অগোচরে যে নূর নামে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এই বোনটির বক্তব্য ছিল রেজাউল নামে তার সেই বন্ধুর সাথে সে কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরতে যায়, যেখানে সে আবাসিক হোটেলের একটি রুমে সেই নূর যে নাকি ধর্ষণ হয় বলে তার বক্তব্যে উঠে আসে। রেজাউল নামে তার সেই বন্ধু ধর্ষণের শিকার সেই নূর যেভাবে প্রতিবাদ করলে সেখানে রেজাউল নামে সেই প্রেমিক জানায় তাকে বিবাহ করবে। বিবাহের প্রতিশ্রুতিতে 1 বছর একসাথে সংসার করে নূর এমনকি রেজাউল। সেখানে সেই বিষয় নিয়ে প্রতারণার সৃষ্টি হলে সেই নূর যে নাকি বিচার চেয়ে কথা বলেছে। আপনাদের সামনে সেই নূরের কথা শোনাবো, যেখানে বিবাহ না করে শারীরিক সম্পর্ক এমনকি 1 বছরের সংসারে সেই নূরের জীবনে কি ঘটেছে শুনলে আপনারা নিজেরাই চমকে যাবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি আশরাফ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টঙ্গী থানাতে যেখানে নূর নামে এক বোন যে নাকি মামলা করতে গেলে সেখানে রেজাউল নামে তার সেই প্রেমিক যে নাকি তাকে ইতিপূর্বে ধর্ষণ করেছিল, যে বক্তব্য ছিল, চলুন প্রথম সেই কথা শুনে আসি। আমার হচ্ছে 4 বছরের একটা ফ্রেন্ডশিপ ছিল। ওর নাম হচ্ছে রেজাউল করিম। ও সিরাজগঞ্জ থাকে। ওর সাথে আমার বন্ধুত্ব পরিচয় উত্তরাতে। আমি ছোট থেকে বড় হয়েছি উত্তরাতে। ওখান থেকেই আমাদের কফি শপে পরিচয়। আস্তে আস্তে আমাদের সম্পর্ক 4 বছর হয়ে যায়। আমরা এলাকায় আড্ডা দিতাম, গল্প করতাম, কথাবার্তা বলতাম। ফ্রেন্ডশিপ 4 বছরের। তো আমাকে অনেকবার বলছে চলো ঘুরতে যাই, চল ঘুরতে যাই। তো যা লাগে আমি দেবো, এটা সেটা। আমি ছেলেদের ট্রাস্ট করি না, কারণ ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া মানে কি এটা সবাই জানে। অক্টোবর মাসে 3 তারিখেও আমার জন্য টিকিট করে কক্সে যাওয়ার জন্য। আমি যাইনি। ও আবার প্ল্যান করে, অফিসের ট্যুরের কথা বলে আমাকে নিয়ে যায়। অফিসের ট্যুরের কথা বলে ও আমাকে বলে যে অফিসের কলিগরাও যাচ্ছে, তো চলো আমরা কক্সে যাই। অফিসের কলিগরা যেহেতু যাচ্ছে আমিও রাজি হয়েছি, গেছি। পরে আবদুল্লাপুর যাওয়ার পরে দেখি যে অফিসের কোনো বাস নেই। আমি বললাম বাসটা কোথায়? অফিসের লোক অনেকজন ছিল, ওর আগে আগে ছেড়ে দিছে। তোমাকে আমি কিভাবে বাসে উঠাই? যে আমার আরেকটা কলিগ আছে, ওর বউ আছে, ওয়াইফ আছে, আমরা এই 4 জনে একটা কাউন্টার বাসে চলে যাই। আমি ওকে ফাইন। পরে আমরা কাউন্টার বাসে চলে যাই। কাউন্টার বাসে যাওয়ার পরে কক্সবাজারে সকালে আমি পৌঁছানোর পর অনেক টায়ার্ড, নাস্তা করে যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পরে বিছানায় আমি আর ভাবি এক রুমে ছিলাম। আমরা একটা অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছিল, ওরা আরেক রুমে ছিল। হঠাৎ করে মানে ঘুমাইছিলাম, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে ভেঙে যাওয়ার পরে দেখি যে আমার গায়ে টাচ করতেছে রেজাল্ট করে, মানে আমার ফ্রেন্ড। পরে আমি বললাম এটা কি করতেছো, ভাবি কোথায়? মানে আমি চমকে উঠছি। পরে বলতেছে ভাবি ওই রুমে ভাইয়ার সাথে, তুমি আর আমি এই সাথে একসাথে টাইম স্পেন্ড করে। আমি বলছি না, এটা ঠিক না, এটা ঠিক হইতেছে, এটা উচিত হইতেছে না। সে হস্তাদস্তি করে, তারপরে হস্তাদস্তি করার পর এক পর্যায়ে আমি হেরেই যাই। ও আমাকে করে। আমি বলি যে তুমি আমাকে হেল্প করছো, আমি ঢাকায় যাওয়ার পর আমি মামলা করব। ও আমার হাতে বয়ে ধরে কান্নাকাটি করে বলে যে নূর তুই কি তোকে চিনোস? 4 বছর ধরে আমরা একজন আরেকজনকে চিনি, তুই আমাকে বিশ্বাস কর। আমিও যেহেতু সিঙ্গেল আছি তাহলে আমরা বিয়ে করব। আমি কই আচ্ছা ঠিক আছে। প্রথমে রাজি হই নাই, যদি না করো এটা সেটা হ্যান ত্যান। ও আমাকে আশ্বাস দিছে যে না, আমরা ঢাকায় যাওয়ার পর আমরা বিয়ে করব। পরে ঢাকায় আসি। ঢাকায় আসার পর আমি ওকে বলি যে ও আমাকে ঢাকায় আসার পর ওর বাসায় নিয়ে যাইতে চাইতেছে বারবার। আমার বাসা চিন, আমরা বিয়ে করবো, আমার বাসা চিন। বাসায় গেলাম, ওখানে আমাকে আর বাড়িতে আসতে দেয় না, আমার বাড়িতে আসতে দেয় না। ও 2 দিন পর আমাকে বাড়িতে ডাকে, 2 দিন পর বাড়িতে ডাকে। পর আমি বললাম যে এটা ঠিক হচ্ছে না, আমি যে কোনো একটা করবো, হয় মামলা করবো না বিয়ে করে ফেলো। পর আমাকে বললো আমাকে একটু টাইম দাও, বাড়িও চিনো, তারপরে আমার দেশের বাড়িও চিনো। 4 বছর ধরে সম্পর্ক, দেশের বাড়িটারে আমি সবই চিনি। আমি তোর ভাইকে যাব না, এখানে চলে আসো। পরে ওর সাথে আমি একসাথে থাকা শুরু করলাম। চেরাকালি, বোটবাজার চেরাকালি পুরান মসজিদের ওখানে ওর একটা ফ্ল্যাট আছে। ও 4 বছর ধরে এই বাড়িতে থাকে। ওখানে আমাকে উঠাইলো, ওয়াইফ পরিচয় দিয়ে আমিও উঠলাম। না, বিয়ে হয়নি। আমি ওখানে থাকার পর বরাবরের মতো ওকে আমি চাপ দিতেছি চলো বিয়ে করি। ও আমাকে টাইম নিচ্ছিল, এই বাড়িতে সম্ভব না, আমরা নেক্সট একটা বাড়ি নিব, বাড়ি নেওয়ার পরে ওখানে আমরা বিয়ে করে তারপরে উঠবো। আমি ওর কথা বিশ্বাসই করছি, যেহেতু সব চিনি, কই যাইব আর। বিশ্বাস করে তারপরে হঠাৎ করে আমি বেবি কনসেপ্ট করে আমার বেবি পেটে আসার পর কয়েক মাস পরে ঘটনা। পরে আমি বললাম বাচ্চাটা আমি নষ্ট করব না,
পরে বলতেছে না বাচ্চাটা নষ্ট করো, যেহেতু এটা অবৈধ বাচ্চা নষ্ট করে ফেলো, আমরা তো বিয়ে করতেছি কয়েকদিন পরে রুমটা ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে বিয়ে করতেছি, তাইলে ইয়ে করো তুমি বাচ্চাটা ফেলে দাও। পরে ওর কথা আমি আবারও বিশ্বাস করে আমি বাচ্চাটা নষ্ট করে ফেলি। আমাকে বাসায় পাঠায় দেয়, মেডিসিন খাওয়ায় বাসায় টাসায় পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে কিছুদিন পরে যখন আমি বাড়ি যাই, মালপত্র টালপত্র সব কিছু রাইখাও চলে যায়। মানে ও আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ, টোটালি যোগাযোগ বন্ধ। আমি অনেক ট্রাই করছি, কোনো ব্যবস্থা করতে পারতেছিলাম। থানায় যাওয়ার পরে আমি মামলা করতে যাই, কাগজ আমার কাছে আছে, আমার সব কিছু নিচে সব কিছু লেখা টেখা হয়েছে। পরে বলছে ছেলে কি করে, আমি বলছি ছেলে গার্মেন্টসে জব করে ম্যানেজার। ছেলের আত্মীয় স্বজন কী করে, বা ওর বাপ চাচারা হচ্ছে সিরাজগঞ্জের মেম্বার, চেয়ারম্যান, কমিশনার হচ্ছে, ওরা হচ্ছে আওয়ামী লীগ করে। আর ওর ভাই একজন ডিফেন্সের লোক, পুলিশের লোক, ওরা ধানমন্ডি না গুলশানে কোথায় জানো আমি জানি না। এ কথা শোনার পর আমার মামলাটা নাই। একটা জিনিস জানতে চাচ্ছি, আপনি বললেন ফার্স্টে বলছেন আপনি ছেলেদেরকে বিশ্বাস করেন না, কিন্তু ছেলেদের বিশ্বাস করেন না, কিন্তু আপনি তার সাথে বিয়ে ছাড়া 1 বছর থাকলেন এবং সেই ছেলের কথাই আপনার বাচ্চা নষ্ট করলেন, এটা কি কারণে? কারণ তো আমি বললামই ভাইয়া, কক্সে নিয়ে যেহেতু আমাকে একজন করে ফেলছে, এখন হয়তো আমার মামলা দিতে হবে, আর না হয় তাকে আমার বিয়ে করতে হবে। 1 বছর বিয়ে ছাড়া থাকলেন? আমি তো ওকে বিশ্বাস করে ওর সাথে গেছি, তো বিয়ের জন্যই ওর হাতটা ধরছি। এখন আমি এটা যদি যে পাবলিকলি হবে, আমি পুরাটা না বললে আপনারা বুঝবেন না। ও আমাকে বিয়ের আশ্বাস তো দিয়েই তো আমাকে ওর কাছে নিয়ে গেছে। ওই ফার্স্টের থেকে আমি তোকে চাপ দিতেই আসি। এখন ও যদি জোর মানে বিয়ে না করে, আমি তো জোর করতে পারতেছি না। আমার উপায় হইতেছে এক হচ্ছে মামলা করা, আর আরেক হইতেছে আপনাদের কাছে আইসা সাহায্য চাওয়া। তো আমি ওইটাই করছি, যেহেতু দেখতেছি যে বিয়ে করতেছে না, মানে 5-6 মাস পরের থেকে ঝামেলা। বেবিটা নষ্ট করার দেওয়ার পরে আমি ওরে বলতেছি যেহেতু বেবি আছে তাহলে বিয়েটা করতে হবে বাধ্যতামূলক, সেটাও আমাকে ও ফুসলাইয়া তারপর ওটা নষ্ট করে দেয়। পরে আমি লাস্টে যখন ওর খোঁজ খবর পাইনি, আমি থানায় যাই, যখন শুনে আওয়ামী লীগ করে, আমার মামলাটা টঙ্গী থানায় নেয়, আমাকে ট্রান্সফার করছে চেরাকালি যাওয়ার পরে সেখানে ওই একই সমস্যা। ছেলের ভাই ব্রাদার এরা কি করে যে ওরা সিরাজগঞ্জের আওয়ামী লীগ চেয়ারম্যান মেম্বার, ওরা সবাই কমিশনার আওয়ামী লীগ করে, আর ওর ভাই হচ্ছে একজন পুলিশের প্রশাসনের লোক, ধানমন্ডি না গুলশান আমি জানি না। এটা শোনার পরে সেরা আমার মামলাটা নাই। তারা আমার মামলাটা নাই বলতেছে আপনি বাড়ি যান, তার এলাকায় যে আপনি একটা ব্যবস্থা নেন। আমি এলাকার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমাকে বলছে এলাকায় যদি তুই পাড়া দেস তোর গাইরা ফেলামো। আমার দাবিটা হইতেছে একটাই, যে আমার মামলাটা অন্তত জানো নেই। সম্পূর্ণ ভিডিও ক্লিপে নূর যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করছে, রেজাউল নামে তার সেই বন্ধু জানায়, নূর তুমি আমাকে ভালোবাসো, এমনকি আমি তোমাকে বিবাহ করব, চলো আমরা ঢাকায়, সেখানে যেয়ে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। সেই বন্ধুর সারাই যেভাবে সে কক্সবাজার সমুদ্র সৈকতে যায়, সেখানে যেভাবে সেই নূর যে নাকি ধর্ষণের বিষয় নিয়ে মামলা করতে গেলে সেখানে প্রভাবশালী সেই রেজাউলের পরিবার সম্পর্কে তথ্য পেয়ে নাকি সেই থানা থেকে মামলা নেওয়া হয় না, যার পরিপ্রেক্ষিতে নূর যেভাবে বিচারের দাবিতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে, সেখানে বিবাহর পূর্বে শারীরিক সম্পর্ক এমনকি সংসার বেঁধে যেভাবে নূরের করুণ পরিণতি, সেখানে সেই বোনটি যেভাবে হাহাকার জানিয়েছে, অবশ্যই বিচার দাবি জানায়। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।